আসসালামু আলাইকুম। আইন কানুন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমাদের আগে একটা মিটিং চলছিল এই অবস্থায়, মানে ফলে জুমে কেউ ঢুকতে পারছিলেন না। একটা মিটিং চললে আরেকটা মিটিং এ ঢোকা যায় না, স্বাভাবিক নিয়ম। ওই মিটিংটা একদম 7টা 1 বা 2 পর্যন্ত চলেছে, মানে ওটা আমার একটা পার্সোনাল মিটিং ছিল। তো সেই কারণে উপস্থিতির জন্য একটু অপেক্ষা করছিলাম। যাই হোক, অনেকেই ঢুকেছেন, মোটামুটি সন্তোষজনক উপস্থিতি আছে। আমরা আজকে ক্লাসটা করব হচ্ছে সাক্ষ্য আইনের পঞ্চম ক্লাস। এখন এই পঞ্চম ক্লাসে এসে ইনফ্যাক্ট আমরা উম, সাক্ষ্য আইনের যে অংশটা পড়বো সেটা 101 নম্বর ধারা থেকে। একটু অপেক্ষা করুন। তো আমরা যে কথা বলছিলাম যে 101 নম্বর ধারা থেকে আমরা আজকে পড়বো। কেউ একজন বোধহয় চ্যাটে কমেন্ট করেছেন যে 91 থেকে 100, ওগুলো পরে দেখবো আমরা। মানে ওইটা বোঝার জন্য আবার 4 নম্বর ধারায় যেতে হবে, এখন ওই ঝামেলার মধ্যে যাব না। আমরা সাক্ষ্য আইনের 101 ধারা থেকে পড়বো। তো সাক্ষ্য আইনের 101 ধারা, এটা হচ্ছে ইনফ্যাক্ট 101 ধারা থেকে তৃতীয় খণ্ড শুরু। যেই তৃতীয় খণ্ডের মূল আলোচনার বিষয় হচ্ছে যে সাক্ষ্য উপস্থাপন করা এবং তার ফলাফল বা তার প্রতিক্রিয়া। হ্যাঁ, এবং এর পরে মোটামুটি বেশ কয়েকটা চ্যাপ্টার আছে। সপ্তম থেকে 11 নম্বর চ্যাপ্টার পর্যন্ত এই ধারার বিষয়, মানে এই অংশের বিষয়বস্তু। তো প্রথমেই আমরা 101 থেকে 114 পর্যন্ত একটা পার্ট রয়েছে। তো এই অংশে আমরা যদি একটু ঢুকি, তাহলে প্রথম ধারাটা যদি দেখি, প্রথম ধারাটা দেখার আগে ছোট্ট করে একটু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে এইখানে 101 থেকে 114 ধারা, এই 14টা ধারায়, 14টা না ইনফ্যাক্ট 15টা ধারা, হোয়াট এভার, এই কয়েকটা ধারায় মূলত প্রমাণের দায়ভার কার সেইটা আলোচনা করেছে। প্রমাণের দায়ভার বলতে কি বোঝায়? ধরেন একজন আহ মানে আসামি, তিনি মানে অভিযুক্ত ব্যক্তি, তিনি কাউকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছেন। তো মামলাটা কে করবে? মামলাটা নিশ্চয় উনি করতে যাবে না যে আমি ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছি। মামলাটা যিনি ভিকটিম, যার দাঁত পড়ে গেছে, তিনি মামলা করবেন। তাহলে তিনি যখন মামলা করতে গেলেন, তাহলে তাকে বক্তব্যগুলো উপস্থাপন করে বলতে হবে যে উনি আমাকে ঘুষি মেরেছেন। এখন যিনি অভিযুক্ত ব্যক্তি, তাকে সমন দিয়ে ডেকে আনা হবে। সমন দিয়ে ডেকে আনার পরে কি হবে? উনি তার বক্তব্যগুলো বলার চেষ্টা করবেন, এটা নিয়ে তদন্ত হবে এবং উভয় পক্ষের সাক্ষ্য শুনানি হবে। তার মধ্য দিয়ে কোর্ট বুঝবেন যে কে অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি প্রকৃতই অপরাধী কিনা এবং তাকে শাস্তি দেওয়া যায়, নাকি তার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হচ্ছে না ফলে তাকে খালাস দেওয়া যায়। কিন্তু এই পুরো প্রক্রিয়ায় যিনি অভিযুক্ত ব্যক্তি, তার আসলে কোনো কিছু প্রমাণ করার দায়ভার তার উপরে থাকে না। যিনি দাবি করেন যে তিনি আমাকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছেন, তাকে প্রমাণ করতে হবে যে ওই সেই আসামি ব্যক্তি যে আমার ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে। এই প্রমাণের দায়ভার কার? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক দেশে কিন্তু আবার উল্টো প্রমাণের মানে পদ্ধতি চালু আছে। হ্যাঁ, মানে উল্টো বলতে আমাদের দেশে উল্টো হইতে পারে, মানে তাদের দেশে ঠিক হইতে পারে, মানে আর বিপরীতটাও হইতে পারে। অর্থাৎ কেউ যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলে, তাহলে সেই অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করবে যে না, আমি তাকে ঘুষি মারি নাই। আবার আমরা বাংলাদেশের সাক্ষ্য আইন অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে যিনি যেটা দাবি করবেন, সংক্ষেপে একটা কথা সবসময় মনে রাখবেন, যিনি যেটা দাবি করবেন তাকেই সেটা প্রমাণ করতে হবে। এখন যেমন ধরেন যে আপনারা তো পেনাল কোড পড়ছেন, পেনাল কোডে কি ওখানে অপরাধের ব্যতিক্রম সমূহ সম্পর্কে আলোচনা ছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো অপরাধের ব্যতিক্রম সমূহ ব্যাপারটা কি বিষয়? ওখানে এমন একটা বিষয় আলোচনা করেছে যে দৃশ্যত দেখে মনে হবে অপরাধ হয়েছে, কিন্তু ফাইনালি ওইটা অপরাধের ব্যতিক্রমের মধ্যে পড়বে। যেমন 9 বছরের কম বয়সী শিশু যদি কোনো কারো ঘুষি মেরে দাঁত ফেলে দেয়, সে এটার জন্য অভিযুক্ত ব্যক্তি হলেও তার বিরুদ্ধে কোর্ট রায় দিতে পারবে না, কারণ এটা অপরাধের ব্যতিক্রমের ধারার মধ্যে পড়েছে। অর্থাৎ 9 বছরের কম বয়সী কোনো শিশু কোনো অপরাধ সংগঠিত করতে পারে একটা গিলটি মাইন্ড নিয়ে, এইটা আইন মনে করে না। তো ফলে আইন যখন এটা মনে করে না, তার মানে হচ্ছে যে এইটা প্রমাণের যে দায়ভার, অর্থাৎ বাদী যখন দাবি করলো যে একটা 9 বছরের কম বয়সী শিশু, একজন ফরিয়াদি যখন দাবি করলো যে 9 বছরের কম বয়সী শিশু আমাকে ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছে, তখন তাকে যখন সমন দিয়ে ডাকা হলো,
বাদী মানে ফরিয়াদি তো আর এটা বলবে না যে উনি 9 বছরের কম বয়সী শিশু ছিলেন। তো ওই শিশুটা যখন কোর্টে এসে বলবে যে আমার বয়স তো আসলে 9 বছরের কম, ফলে আমি এই অপরাধের দায় থেকে অব্যাহতি চাই, আমি আসলে অপরাধটা করিনি, বা আমার ঘুষি মারার পরিণতি যে তার দাঁত পড়ে যাবে এবং এটা যে একটা দণ্ডনীয় অপরাধ হবে, এটা বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না বা আমার কোনো ধারণা ছিল না, ফলে আমার কোনো গিলটি মাইন্ডও ছিল না। তার মানে একটা মামলা শুরু হচ্ছে, শুরু হওয়ার সময় ফরিয়াদি বা বাদী পক্ষ, দেওয়ানি মামলা হলে বাদী পক্ষ, ফৌজদারি মামলা হলে ফরিয়াদি পক্ষ বা নালিশি পক্ষ, হ্যাঁ, নালিশকারী, তিনি কি করছেন, তিনি একটা দাবি তুলছেন যে আমার বিরুদ্ধে এই অপরাধটা সংগঠিত হয়েছে। তাহলে এই অপরাধটা সংগঠিত হয়েছে এইটা প্রমাণ করার দায়ভারটা ওই ফরিয়াদি বা ওই নালিশকারী ব্যক্তির। কিন্তু যদি উল্টোভাবে আসামি গিয়ে কোনো দাবি করে যে ওইখানে যে মানে তথ্য বর্ণিত আছে যে হ্যাঁ আমি তার ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছি, এটা ঘটনাটা সত্য, কিন্তু আমার বয়স যেহেতু 9 বছরের কম, ফলে এই অপরাধের দায় থেকে আমি অব্যাহতি চাই, কারণ 9 বছরের কম বয়সী শিশুর করা কোনো কাজ বা অমিশন কি কোনো অপরাধ নয়। তাহলে যিনি যা দাবি করবেন তাকে সেটা প্রমাণ করতে হবে। তাহলে কোর্টে কে দাবি করে, প্রথমে বাদী দাবি করে বা ফরিয়াদি দাবি করে বা নালিশকারী দাবি করে, তাই না? তাহলে সাধারণভাবে প্রমাণের দায়ভার হচ্ছে বাদীর বা নালিশকারীর বা ফরিয়াদির বা ফৌজদারি মামলায় আরেকটা পক্ষ আমরা চিনি রাষ্ট্রপক্ষের। এখন মামলা চলতে চলতে যদি কখনো দাবির ভিন্নতা তৈরি হয়, আলাদা কিছু ক্লেম করে আসামি পক্ষ বা বিবাদী পক্ষ, যখন আলাদা করে কিছু ক্লেম করা হবে তখন সেই ক্লেমটা আবার সেই বিবাদী বা আসামিকে প্রমাণ করতে হয়। অর্থাৎ এক কথায় কথাটা হচ্ছে এইটা যে যিনি যা দাবি করবেন তাকেই সেটা প্রমাণ করতে হয়, প্রমাণের দায়ভার তার উপরেই বর্তাবে যিনি কোনো কিছু দাবি করবেন। তো আমরা 101 নম্বর ধারাটা সবার আগে দেখি। এর শিরোনাম হচ্ছে বার্ডেন অফ প্রুফ, প্রমাণের দায়িত্ব। বলছে কোন লোক আদালতে কোনো ঘটনার অস্তিত্ব দাবি করে যদি সেই ঘটনার অস্তিত্বের উপর নির্ভরশীল কোনো আইনগত অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে, তবে সেই ঘটনার অস্তিত্ব অবশ্যই তার প্রমাণ করতে হবে। যে কোনো ঘটনার অস্তিত্বের উপর নির্ভরশীল কোনো আইনগত দাবি করে, অধিকার বা দায় সম্পর্কে আদালতের রায় কামনা করে, যিনি রায়টা কামনা করছেন তাকে সেই ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে হবে, অন্য কাউকে নয়। ফলে বিবাদী বা আসামি চাইলে গায়ে বাতাস লাগায় ঘুরে বেড়াতে পারে তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, পরের প্যারাই বলছে কোন লোক যখন কোনো ঘটনার অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকে তখন বলা হয় যে ঘটনাটি প্রমাণ করার দায়িত্ব সেই লোকের উপরেই ন্যস্ত। এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো এমন কিছু জরুরি বিষয় না, আপনারা পড়ে নেবেন। যেমন খ নম্বর উদাহরণটা তারপর দেখে নেই। ক, এই মর্মে আদালতের রায় কামনা করে যে ক্ষয়ের দখলভুক্ত কোনো একটা জমি ক পাবার অধিকারী, এর সমর্থনে কতকগুলো ঘটনার অস্তিত্ব সে দাবি করে এবং খ সেই সমস্ত ঘটনার অস্তিত্ব স্বীকার করে। এই সমস্ত ঘটনার অস্তিত্ব অবশ্যই কয়ের প্রমাণ করতে হবে, যাই হোক এটা হবে অস্বীকার। হ্যাঁ, আচ্ছা 102, প্রমাণের দায়িত্ব কার উপরে বর্তায়, অন হুম বার্ডেন অফ প্রুফ লাইস, কার উপরে প্রমাণের দায়িত্ব বর্তায়। বলছে কোন দেওয়ানি মোকদ্দমায় বা কার্যক্রমে কোনো পক্ষ হইতেই কোনো সাক্ষ্য দেওয়া না হইলে যেই পক্ষ মোকদ্দমায় ঠকবে মোকদ্দমার বিষয়বস্তু প্রমাণ করার দায়িত্ব সেই পক্ষের উপরে বর্তাবে। এখন ঠকাঠকির মানে ইংরেজিটা হচ্ছে দ্য বার্ডেন অফ প্রুফ ইন এ সুট অর প্রসিডিং লাইস অন দ্যাট পারসন হু উড ফেইল, যিনি ফেইল করবেন, যিনি ঠকে যাবেন, যিনি ক্ষতির সম্মুখীন হবেন, ইফ নো এভিডেন্স এট অল আর গিভেন অন আইদার সাইড, দুই পক্ষের কোনো পক্ষই যদি কোনো ধরনের এভিডেন্স না দেয়, সাক্ষ্য না দেয়, তাহলে মোকদ্দমায় যেই পক্ষ ঠকবে সেই পক্ষেরই দায় সেই বিষয়ক ঘটনা প্রমাণ করা বা সেই বিষয়ের দায় দায়িত্ব নেওয়া। অর্থাৎ এইখানে বাড়তি করে আলাদা করে বলছে যে কোন পক্ষই যদি সাক্ষ্য না দেয় তাহলে মোকদ্দমায় যে পক্ষ ঠকবে, এখন ঠকবে কোন পক্ষ, যেই পক্ষ কোনো কিছু দাবি করছে যে আমার জেতার সম্ভাবনা আছে, তাহলে সেই পক্ষেরই তো ঠকার সম্ভাবনা আছে। ফলে মোকদ্দমায় যে পক্ষ হেরে যাবে
বা যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে সেই পক্ষটাকেই সমস্ত কিছু প্রমাণ করতে হবে, এটাই বলছে এখানে। এটারও আবার একটা উদাহরণ দেওয়া আছে, এটা দেখে নিলেই চলে। আচ্ছা, এমনিতে এই ধারাগুলো একটু চটাচট দেখে নিলেই চলে, এগুলো খুব বেশি পড়ার কিছু নাই। মূল কথা হচ্ছে যিনি যা দাবি করবেন তাকে সেটা প্রমাণ করতে হবে। এখন ধারা ভিত্তিতে কিছু তথ্য আপনাদেরকে আলাদা করে মানে লিখে রাখতে হবে বা এগুলো একটু মেমোরাইজ করতে হবে, সেটা অ্যানাদার কোশ্চেন। মেমোরাইজ করার জন্য আমাদের বই বেরোচ্ছে ইনশাআল্লাহ। ধারা 103-এ বলছে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ অ্যাজ টু পার্টিকুলার ফ্যাক্ট। যে লোক কোনো ঘটনার অস্তিত্ব আদালতকে বিশ্বাস করাতে চায় সেই তথ্যের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব সেই লোকের উপরেই ন্যস্ত। অবশ্য অন্য কোনো আইন অনুযায়ী উক্ত তথ্য প্রমাণের দায়িত্ব কোনো ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত হয়ে থাকলে সেটা বলবৎ হবে। আবারও স্পেসিফিক করে দিচ্ছে। প্রথমে বললো সাধারণভাবে প্রমাণের দায়িত্ব তার 101 ধারায়, যে যিনি কিনা কোনো কিছু দাবি করছেন, কোনো একটা ঘটনার অস্তিত্ব দাবি করছেন। দ্বিতীয় ধারায় 102 নম্বর ধারায় বলছে যেই পক্ষ মোকদ্দমায় ঠকবে যদি কোনো পক্ষে সাক্ষ্য না দেওয়া হয় সেই পক্ষের প্রমাণের দায়ভার বর্তাবে। আর এটা বলছে কোন নির্দিষ্ট তথ্য প্রমাণের দায়িত্ব, নির্দিষ্ট তথ্য যেই লোক নির্দিষ্ট কোনো তথ্যের দাবি করে তাহলে সেই লোককে সেটা প্রমাণ করতে হবে। যেমন আপনি ফরিয়াদি হিসেবে দাবি করলেন যে আপনাকে সেদিন ঘুষি মেরে দাঁত ফেলে দিয়েছিল, এখন আসামি বা অভিযুক্ত ব্যক্তি হাজির হওয়ার পরে বলল যে আমি তো এখানে ছিলামই না, আমি তো ঘটনাস্থলেই ছিলাম না, এমনকি ওই জেলাতেই সেদিন ছিলাম না, আমি অন্য একটা জেলায় ছিলাম আমার একটা ব্যবসায়িক কাজে কি চাকরির সুবাদে। হ্যাঁ, তখন কি, তখন তাকেই প্রমাণ করতে হবে, কারণ একটা নির্দিষ্ট ঘটনার অস্তিত্ব তিনি দাবি করছেন যে তিনি ওই দিন ঘটনাস্থলে বা ঘটনাস্থলের যে জেলা সেই জেলাতেই উপস্থিত ছিলেন না, তাহলে ওই নির্দিষ্ট তথ্য তাকেই প্রমাণ করতে হবে। বলছে যে কোনো একটা নির্দিষ্ট ঘটনার তথ্য বা অস্তিত্ব যিনি আদালতকে বিশ্বাস করাতে চান সেই তথ্যের অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব সেই লোকের উপরে ন্যস্ত থাকবে। এর বাইরে আরেকটা কথা বলছে যে কোনো বিশেষ আইন অনুযায়ী, কোনো আইন অনুযায়ী যদি কোনো তথ্য প্রমাণের দায় দায়িত্ব বিশেষ কোনো ব্যক্তির উপরে নির্দিষ্ট করা থাকে তাহলে সেই ব্যক্তিকে করতে হবে। আচ্ছা, তার মানে 103 ধারাটা পড়লে কিন্তু একটা তথ্য বোঝা যায় যে শুধুমাত্র বাদীর উপরে বা ফরিয়াদির উপরে প্রমাণের দায়ভার যাচ্ছে, ব্যাপারটা স্রেফ এরকম নয়। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ আছে, আপনারা দেখে নেবেন। 104 সাক্ষ্য গ্রহণযোগ্য করার জন্য যেই ঘটনা প্রমাণ করতে হবে সেটা প্রমাণ করার দায়িত্ব। ঘুরে ফিরে একই কথা, বার্ডেন অফ প্রুভিং ফ্যাক্ট টু বি প্রুভ টু মেক এভিডেন্স অ্যাডমিসেবল। কোন লোক যাতে অপর কোন ঘটনার সাক্ষ্য দিতে পারে তার জন্য যে ঘটনা প্রমাণ করা আবশ্যক, যে লোক সাক্ষ্য দিতে ইচ্ছুক তাহারই উপর উপরোক্ত ঘটনা প্রমাণের দায়িত্ব বর্তায়। ক্ষয়ের মৃত্যুকালীন ঘোষণা পড়েছেন তো না? মৃত্যুকালীন ঘোষণা ক প্রমাণ করিতে ইচ্ছুক, এক্ষেত্রে ক্ষয়ের মৃত্যু অবশ্যই ককে প্রমাণ করতে হবে। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা, উনি একটা ঘোষণা দিয়ে গেছেন, সেই ঘোষণা আমি প্রমাণ করব বটে, কিন্তু প্রমাণ করার আগে তো এটা প্রমাণ করা দরকার যে উনি মারা গেছেন। তাহলে কোন একটা ঘটনা প্রমাণের জন্য যে প্রয়োজনীয় ঘটনার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, কোন মামলায় যেমন বিবাদী যখন নির্দিষ্ট করতে হয়, দেখা গেল যে কয়েকজন বিবাদী তারা মৃত, তখন সেই বিবাদীগুলো যে মৃত, ফলে তাদের ওয়ারিশগণকে যে এটার আহ সমন দিতে হবে, সেটার জন্য আদালতে কিন্তু সবার আগে যেটা করতে হয় সেটা ডেথ সার্টিফিকেট দিতে হয় বা ওয়ারিশান সনদ দিতে হয়। ডেথ সার্টিফিকেট প্লাস ওয়ারিশান সনদ দিয়ে বলতে হয় যে ফলত এই সমস্ত তার বংশধর বা ওয়ারিশগণের উপরে সমন জারি হবে। ফলে কোনো একটা ঘটনা প্রমাণ করার প্রয়োজনে তার পূর্ববর্তী কোনো ঘটনা যদি প্রমাণ করার প্রয়োজন হয় সেটাও তারই দায়িত্ব। যেমন ক মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায়, মৃত্যুকালীন ঘোষণা তো প্রমাণ করার ব্যাপারটা পরে, তারও আগে ক্ষয়ের যে মৃত্যু হয়েছে সেটা আগে প্রমাণ দিতে হবে বা সেটা সংক্রান্তে ডকুমেন্ট প্রডিউস করতে হবে। আচ্ছা, এরকম ভাবে 104 ধারা, এরকম ভাবে 105 ধারা, এটা ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে কথা প্রসঙ্গে, যে আসামির মামলা বা অভিযুক্তের মামলা যেই ব্যতিক্রমের মধ্যে ধরা পড়ে সেটা প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং দ্যাট কেস অফ অ্যাকিউজড কামস উইদিন এক্সেপশনস। আসামির মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে, এই ব্যতিক্রমের ইংরেজিটা হচ্ছে এক্সেপশন।
এক্সেপশন বলতে আপনারা বুঝবেন পেনাল কোডের এক্সেপশনের কথা বলা হচ্ছে। পেনাল কোডের কত নাম্বার চ্যাপ্টার এটা? 4th নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার। সেই 4 নাম্বার চ্যাপ্টারে কি বলা আছে? বলেছে যে কোন কোন অপরাধগুলো বা কিভাবে অপরাধগুলো সংগঠিত হলো, কোন কোন শর্তে বা পরিস্থিতিতে অপরাধগুলো সংগঠিত হলে তা অপরাধ না হয়ে অপরাধের ব্যতিক্রম হিসেবে গণ্য হবে। 76 থেকে 106 ধারা। এখন অভিযুক্ত ব্যক্তি যদি আদালতে বলতে চায় যে আমি যেহেতু পেনাল কোডের এক্সেপশনের ধারাগুলোর মধ্যে পড়ি, তাহলে এই দাবিটা যখন একজন অভিযুক্ত ব্যক্তি তুলবেন, আসামি ব্যক্তি তুলবেন, তখন তাকেই সেটা প্রমাণ করতে হবে। এবং 101, 102, 103, 104 ঘুরে ফিরে কিন্তু আমরা শুধু বাদীর কথা পাই নাই। মূল সুরটা হচ্ছে যিনি যা দাবি করবেন তাকে সেটা প্রমাণ করতে হবে। তাহলে একজন অভিযুক্ত ব্যক্তি এসে আদালতে কি করবেন? তিনি বলতে পারেন যে আমি যদি ওই লোকটাকে খুন না করতাম তাহলে আমি তৎক্ষণাৎ ওনার দ্বারা ধর্ষণের শিকার হইতাম, ফলে খুন না করে আমার কোনো উপায় ছিল না। ফলে 100 ধারা মতে যে 6টি কারণে অন্যের মৃত্যু পর্যন্ত ঘটানো যায় সেই সুবাদে আমি তার মৃত্যু ঘটিয়েছি, ফলে আমি কোনো অপরাধ করি নাই। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আমি প্রয়োগ করেছি, ফলে আমার বিরুদ্ধে কোনো অপরাধের দায় আসতে পারে না। এই দাবিটা যখন একজন অভিযুক্ত ব্যক্তি, একজন অভিযুক্ত মহিলা আদালতে করবেন, তখন তাকেই প্রমাণ করতে হবে যে এইটা ব্যতিক্রমের মধ্যে পড়ছে এবং কিভাবে পড়ছে সেটা তাকেই প্রমাণ করতে হবে। তো 105 ধারাটা বিশেষভাবে চিহ্নিত যে এখানে সরাসরি অ্যাকিউজডের কথা বলা আছে। হ্যাঁ, আচ্ছা আমি ছোট্ট করে একটা কথা বলে রাখি, এই যে অ্যাকিউজ শব্দটা, এটা শব্দ সবসময় আমরা বাংলা আসামি করি, হ্যাঁ, বা আসামি আকারে আমাদের বইয়েও লেখা আছে। তো আসামি শব্দটা পারতপক্ষে বাদ দেওয়ার চেষ্টা করবেন এখন থেকে। হ্যাঁ, আসামি শব্দ না বলে সবসময় বলবেন অভিযুক্ত। অভিযুক্ত, অ্যাকিউজড। অ্যাকিউজডের প্রপার বাংলা আসলে অভিযুক্ত। হ্যাঁ, আর অভিযুক্ত আসামি দণ্ডিত হয়েছে এভাবে বলতে পারেন। দণ্ড পেলে, দণ্ড না পাওয়া পর্যন্ত তাকে আসামি বলবেন না, অভিযুক্ত বলবেন। হাউবার, তো অভিযুক্ত ব্যক্তি বা একজন আসামির দিক থেকে যখন কিনা প্রমাণের দায়িত্ব আসে, 105 ধারায় তাই স্পষ্ট করে বলছে যদি সেটা দণ্ডবিধির এক্সেপশনের মধ্যে পড়ে। কোন লোক কোন অপরাধে অপরাধী হইলে মোকদ্দমাটি যাতে দণ্ডবিধিতে উল্লেখিত সাধারণ ব্যতিক্রমের সমূহের মধ্যে পড়তে পারে কিংবা দণ্ডবিধিতে উল্লেখিত কোনো বিশেষ ব্যতিক্রম বা উহার অপর কোনো অংশ উল্লেখিত কোনো শর্তের মধ্যে পড়তে পারে বা উক্ত অপরাধ সম্পর্কিত অপর কোনো আইনে উল্লেখিত কোনো শর্তের মধ্যে পড়তে পারে, এইরূপ কোনো পরিস্থিতির অস্তিত্ব প্রমাণ করার দায়িত্ব অপরাধী লোকের উপরেই ন্যস্ত থাকবে এবং এইরূপ ক্ষেত্রে আদালত অবশ্যই পরিস্থিতি অনুপস্থিত বলিয়া অনুমান করিবেন। এটা থেকে একটা কমন প্রশ্ন আসে যে আসামি মামলা যে ব্যতিক্রমের মধ্যে পড়ে তা সাক্ষ্য আইনের কোন ধারার মতে প্রমাণের দায়ভার আসামির উপরে বর্তায়? 105 ধারা। কিন্তু এই শেষ লাইনটা খুব ভালো করে খেয়াল করেন, এইরূপ ক্ষেত্রে আদালত অবশ্যই পরিস্থিতি অনুপস্থিত বলিয়া মনে করবেন। অর্থাৎ আদালত প্রাথমিকভাবে মনে করবেন যে আসামি যে দাবিটা তুলছে এই দাবিটা ঠিক না, বরঞ্চ নালিশকারীর দাবিটাই ঠিক বলে ধরে নেবে। তো অনুমান করার যে প্রাথমিক যে অনুমান আদালতের, সেইটা অনুমান করে নেবে যে ওই ব্যতিক্রমের মধ্যে পড়েছে এরকম কোন অনুমান তার কথা শুনে শুনেই আদালত সেটা বিশ্বাস করবে না, ফলে ওইটা প্রমাণ করতে বলবে। ফলে এটা আদালতের অনুমানটা সবসময় ফরিয়াদি বা রাষ্ট্রপক্ষের দিকে ঝুলে থাকবে বা অনুমানটা তাদের দিকে থাকবে। তিনি দাবি করেছেন ভালো কথা, এবার এবার তাহলে আপনি এবার প্রমাণ করেন। হ্যাঁ, এই হলো 105। এর উদাহরণ আছে, খুনের দায়ে অভিযুক্ত ক অভিযোগ করে যে, খুনের দায়ে কে অভিযুক্ত ব্যক্তি? মিস্টার ক। তিনি অভিযোগ করেন যে মানসিক অসুস্থতার দরুন সে তার কৃতকার্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিল না, মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এটা প্রমাণের দায়িত্ব কয়ের উপরে ন্যস্ত হবে। এরকম ভাবে উদাহরণ দেওয়া আছে, দেখে নেবেন। 106, যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে তা প্রমাণের দায়িত্ব। যে ঘটনা বিশেষভাবে কারো জানা থাকে
সেইটা প্রমাণের দায়িত্ব। বলছে কোনো ঘটনা যখন বিশেষ করে কোনো লোকের জানার মধ্যে থাকে, তখন সেই ঘটনা প্রমাণ করার দায়িত্ব সেই লোকের উপরেই ন্যস্ত থাকে। অর্থাৎ কোনো বিশেষ ঘটনা, মানে ওইদিকে আগে নির্দিষ্ট ঘটনা পড়ছেন, এবার বিশেষ ঘটনা পড়েন। কোন লোক যখন এমন ইচ্ছা প্রণোদিত হইয়া, কি বলছে, কার্য করে, যে ইচ্ছা কার্যের প্রকৃতি পরিস্থিতি হইতে অনুমিত ইচ্ছা অপেক্ষা ভিন্ন, তখন ইচ্ছা প্রমাণের দায়িত্ব সেই লোকের উপরে ন্যস্ত থাকে। বিনা টিকিটে রেলগাড়িতে ভ্রমণ তো আপনারা করেন না, অনেকেই মাঝে মাঝে বিপদে পড়ে করতে হয়। দায়ে ক অভিযুক্ত হইল, তাহার নিকট যে টিকিট ছিল ইহা প্রমাণের দায়িত্ব তার উপরে বর্তাবে। টিকিট চেকার যখন টিকিটটা নেয়, তখন হঠাৎ বললেন যে ভাই টিকিটটা তো ছিল, কোথায় যে পড়ে গেল, ও কথা শুনেও কোনো লাভ নাই। উনি যদি আপনাকে জরিমানা করে, তো কিচ্ছু করার থাকবে না, কারণ টিকিট আপনার কাছে নাই। এটাই তার কাছে বড় প্রমাণ যে আপনি টিকিট কাটেন নাই। টিকিট আপনি যতই কাইটা ওঠেন না কেন। সুতরাং টিকিটটা থাকতে হবে, টিকিটটা না থাকলে অসুবিধায় পড়বেন। কিংবা টিকিটের যে ছিল এটা প্রমাণ করতে হবে আপনাকে, হ্যাঁ, যে টিকিট আমার কাছে ছিল। আপনি বলতে পারেন যে টিকিট চেকার আমার টিকিটটা পকেটে ঢুকিয়ে নিয়ে চলে গেছে, উনি সিগনেচার করার পরে উনি ওনার নিজের পকেটে নিয়ে চলে গেছেন। আচ্ছা, এখানে 107 এবং 108 দুটো বিশেষ ধারা রয়েছে। আপনারা দুটো লাইন লেখেন খাতায়। প্রথম লাইনটা লেখেন, 107 ধারায় 7 বছর নাই। 107 ধারায় 7 বছর নাই, এই লাইনটাই লেখেন যা বললাম। 107 ধারায় 7 বছর নাই। ওইটার পাশে ব্র্যাকেটে লেখেন 30 বছর আছে। পরের লাইনটা লেখেন 108 ধারায় 7 বছর আছে। 108 ধারায় 7 বছর আছে। আশা করি লেখা শেষ। 108 ধারায় 7 বছর আছে, আর 107 ধারায় 7 বছর নাই। ব্র্যাকেটে লেখেন 30 বছর আছে। আচ্ছা, এখানে কি বলছে? 107 ধারা বলছে 30 বছরের মধ্যে যেই লোক জীবিত বলিয়া জ্ঞাত আছে তার মৃত্যু প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং ডেথ অফ পারসন নোন টু হ্যাভ বিন অ্যালাইভ উইদিন 30 ইয়ার্স। যখন প্রশ্ন হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে কোন লোক জীবিত বা মৃত, এবং এটা বোঝায় যে বিগত 30 বছরের মধ্যে সেই লোক জীবিত ছিল, তখন যেই লোক তাকে মৃত বলিয়া দাবি করে, উক্ত ব্যক্তি যে মৃত সেটা প্রমাণের দায়িত্ব সেই লোকের উপরে ন্যস্ত হবে। ইংরেজিটা হচ্ছে, when the question is whether a man is alive or dead and it is shown that he was alive within 30 years, গত 30 বছরের মধ্যে তিনি জীবিত ছিলেন, হ্যাঁ, the burden of proving that he is dead is on the person who affirms it. তার মৃত্যু যিনি দাবি করছেন তাকে সেটা প্রমাণ করতে হবে। আরে রাকিব ভাই ক্লাসে তো, ভাল লাগছে দেখে, থ্যাংক ইউ। তো এইখানে কথাটা হচ্ছে যে একটা লোক বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিল, সেই লোকটা যদি মৃত হয়, সে যদি 29 বছর 11 মাস 29 দিন আগে মারা গিয়ে থাকে, যেটা কিনা উইদিন 30 বছর হচ্ছে, তাই না? তাহলে ওই লোকটা যে 29 বছর 11 মাস 29 দিন আগে মারা গেছেন, সেইটা সংক্রান্তে ডকুমেন্ট তাকে আদালতে প্রডিউস করতে হবে। কিন্তু যদি উনি বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিলেন না, আজকে মামলা করছি
উনি বিগত 30 বছরের মধ্যে জীবিত ছিলেন না, তাইলে সেইটা প্রমাণ সম্পর্কে এখানে বলে না। কিন্তু উইদিন 30 ইয়ার্স যদি উনি জীবিত থেকে থাকেন, অর্থাৎ উইদিন 30 ইয়ার্স যদি উনি মারা যান, তার মৃত্যুটাকে প্রমাণ করতে হবে যিনি দাবি করছেন যে তিনি মৃত তাকে। অর্থাৎ আপনার দাদা মারা গেছে, দাদার জমি জমা নিয়ে ঝামেলা, ওইটা নিয়ে বহুদিন কোনো মানে বন্টন বাটোয়ারার বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এই সংক্রান্তে যখন আপনি কোর্টে মামলা করবেন, তখন 30 বছরের মধ্যে যদি তার মৃত্যুটা হয়ে থাকে, তাহলে 30 বছর মধ্যেকার সংক্রান্তের ডকুমেন্ট সেটা ওয়ার্ড কাউন্সিলর দিতে পারে যে উনি মৃত, উনি কবরস্থ হয়েছেন, ওনার সংশ্লিষ্ট ওয়ারিশগণ অমুক অমুক অমুক, হ্যাঁ, এইভাবে করে দিতে হবে। তো বিগত 30 বছরের মধ্যে যে লোক জীবিত ছিল, 30 বছরের আপ হলে সেটার নেসেসিটি নাই। 107 ধারার বিষয়বস্তু এইটা। তাহলে 107 ধারায় 7 বছর নাই, এটা বললাম এই কারণে 108-এ আবার 7 বছরের কথা বলা আছে, সেটা একটু অন্য ধরনের কথা। এখন 107-এ 7, 108-এ 30, লোকে এইভাবে অনেকে ভুল করে ফেলে যে কোনটাতে 30 ছিল কোনটাতে 7 ছিল। এখন যেহেতু বার কাউন্সিল এরকম প্রশ্ন করে বয়স সংক্রান্ত, ধারা সংক্রান্ত, ফলে এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই। 108-এ 7 নাই, 30 আছে। 107-এ 7 নাই, 30 আছে। 108-এ 7 আছে। 108-এ বলছে যে ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবত কোনো খবর পাওয়া যায় নাই যে সে জীবিত আছে, সেটা প্রমাণ করার দায়িত্ব। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই 7 বছরের কথা কিন্তু আপনি পেনাল কোডেও পড়ে আসছেন, মনে আছে নিশ্চয়। 7 বছর ধরে যদি স্বামী বা স্ত্রী নিখোঁজ থাকে, তাহলে ওই অবস্থায় স্বামী বা স্ত্রী আরেকটা বিবাহ করিতে পারিবে, মানে পূর্বের বিবাহ অটোমেটিক্যালি মানে হয়ে যাবে, ইনভ্যালিড হয়ে যাবে। 7 বছর ধরে নিখোঁজ বা অনুপস্থিত আছেন, কিন্তু এই শর্তের মধ্যে যদি না পড়ে, তাহলে কি, তাহলে তার সাজা হবে দণ্ডবিধির 395 না 94 ধারা, দেখে নিন আপনারা, যে স্বামী বা স্ত্রী জীবিত থাকাকালীন আরেকটা বিবাহ করা। হুম, আচ্ছা। তো 7 বছর সামহাও আইনে একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়টাকে বিভিন্ন বিষয়ে এর সিদ্ধান্তের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট মনে করা হয়। বলছে যেই ব্যক্তি সম্পর্কে 7 বছর যাবত কোনো খবর পাওয়া যায়নি, সেই লোকটা যে জীবিত আছে, এর আগেরটা কিন্তু তার মৃত্যু প্রমাণ, এইটা হচ্ছে জীবিত থাকার প্রমাণ, সেটা প্রমাণের দায়িত্ব। বার্ডেন অফ প্রুভিং দ্যাট পারসন ইজ অ্যালাইভ হু হ্যাজ নট বিন হেয়ার্ড ফর 7 ইয়ার্স। যখন প্রশ্ন হচ্ছে বা ইস্যু হচ্ছে কোনো ব্যক্তি জীবিত বা মৃত, এবং প্রতীয়মান হচ্ছে যে সেই লোক জীবিত থাকলে স্বাভাবিকভাবে যারা তার খবর পাইতো তারা 7 বছর যাবত তার কোনো খবর পায় নাই, তখন সেই লোক জীবিত বলিয়া যিনি দাবি করছেন উহা প্রমাণ করার দায়িত্ব তার উপরে ন্যস্ত হয়। প্রোভাইডেড দ্যাট মানে 107-এর পরে আসলে এটা প্রোভাইডেড দ্যাট আকারে আসছে। হ্যাঁ, জীবিত থাকার প্রশ্ন যদি আসে তাহলে 7 বছর, মানে 107 আর 8 আসলে একসাথেই পড়তে হবে। প্রোভাইডেড দ্যাট দিয়ে শুরু হয়েছে, বুঝছেন। Provided that when the question is whether a man is alive or dead and it is proved that he has not been heard for 7 years by those who would naturally have heard of him if he had been alive, the burden of proving that he is alive is shifted to the person who affirms it. 30 বছরের মধ্যে একটা লোক জীবিত ছিল, সেই লোকটার মৃত্যু প্রমাণ করার দায়িত্ব তিনি, মানে যিনি এটা বলছেন বা দাবি করছেন। অপরদিকে কেউ যদি উল্টোভাবে দাবি করে যে না না না, তিনি মৃত না, তিনি নিখোঁজ অবস্থায় আছেন এবং তিনি যে জীবিত আছেন সেইটা তিনি প্রমাণ করতে চান, সেই ক্ষেত্রে প্রমাণ করার দায়িত্ব তখন শিফট হচ্ছে 7 বছর, এবং এটা জীবিত থাকার প্রমাণ 108-এ। 107-এর পাশে লেখেন মৃত থাকার প্রমাণ, বা ছোট করে নোট দিয়ে রাখেন, 108-এ হচ্ছে জীবিত থাকার প্রমাণ। 109 পড়ে নিন, 110 পড়বেন, মানে সবই পড়তে হবে, পড়বেন আর কি, পড়ে নেবেন। 111 লেনদেন, মানে ট্রানজাকশনস রিলেটেড, সরল বিশ্বাসের প্রমাণ।
সেই প্রমাণ কে দিবে, কিভাবে দিবে? সরল বিশ্বাস। হুম, এটা আনডিউ ইনফ্লুয়েন্স, এই যে চুক্তির ক্ষেত্রে আছে না একটা, অনুচিত প্রভাব খাটায় যদি কেউ চুক্তি করে তাহলে কি হবে? চুক্তিটা কি হয়? বাতিলযোগ্য হয়। যেই পক্ষ ঠকে যাবে, ঠকে যাচ্ছে, বা সেই চুক্তির মধ্যে যিনি অধস্তন পক্ষ, তিনি চাইলে চুক্তিটা বাতিল করতে পারেন, এটাকে বলা হয় বাতিলযোগ্য চুক্তি। তো এই চুক্তিটা যে বাতিল হবে না, পিতা আর পুত্রের মধ্যে চুক্তি হয়েছে, ফলে পিতা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এটা স্বাভাবিক। তো এইখানে যে সরল বিশ্বাস আছে, এইটা প্রমাণ করার দায় দায়িত্ব পিতার উপরে বর্তাবে, যিনি চুক্তিতে সুবিধাজনক অবস্থায় আছেন। তাকে প্রমাণ করতে হবে যে এই চুক্তিটা বাতিলযোগ্য না, বা ইত্যাদি, এখানে কোনো আনডিউ ইনফ্লুয়েন্স নাই, ইত্যাদি ইত্যাদি, বা সরল বিশ্বাস আছে, এই সমস্ত জিনিসগুলো এটা দেখে নেবেন। এটা নিয়ে একটা উদাহরণ আছে। 112 ধারা হচ্ছে বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই তার বৈধতার চূড়ান্ত প্রমাণ। বাট ডিউরিং ম্যারেজ কনক্লুসিভ প্রুফ অফ লেজিটিমেসি, বলছে কোন লোকের মাতার সাথে এক লোকের আইনত সিদ্ধ বিবাহ থাকা কালে কিংবা বিবাহ বিচ্ছেদের ঠিক 280 দিনের মধ্যে তাহার মাতা অবিবাহিতা থাকাকালে যদি তার জন্ম হইয়া থাকে, এবং যদি না প্রমাণিত হয় যে ওই লোক যখন মাতৃগর্ভে আসিয়া থাকতে পারে অনুরূপ কোন সময়ে বিবাহিত পক্ষদ্বয়ের পরস্পরের মধ্যে মিলনের কোনো সুযোগ ছিল না, তবে জন্মের ঘটনার দ্বারা অবশ্যই চূড়ান্তভাবে প্রমাণিত হবে যে সে তার মাতার সহিত বিবাহিত উক্ত লোকের বৈধ সন্তান। এটা আমরা সাক্ষ্য আইনের কোথায় দেখেছিলাম? 3 ধারায়, না 4 ধারায়। মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ, চূড়ান্ত প্রমাণ। মে প্রিজিউম হোক, শ্যাল প্রিজিউম হোক, আদালতে অন্য পক্ষকে প্রমাণ করতে হয়। মে প্রিজিউমও প্রমাণ করতে হয়, শ্যাল প্রিজিউমও প্রমাণ করতে হয়। তো আমরা শুধু কনক্লুসিভ প্রুফটা প্রমাণ করার দরকার পড়ে না, শুধু অন্য তথ্যগুলো প্রমাণ করলেই চলে যে ঘটনাটা এইভাবে ঘটছিল। তার মধ্যে একটা হচ্ছে সন্তানের বৈধতা সম্পর্কে, সন্তান কার, এই প্রসঙ্গে 112 ধারায় বলেছে। 112 ধারাটা খুব বিখ্যাত ধারা, যে এটা একটা কনক্লুসিভ প্রুফের উদাহরণ, বা কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত একটা ধারা। কনক্লুসিভ প্রুফ সংক্রান্ত ধারা আরো আছে। তো এইখানে কোনো মে প্রিজম শ্যাল প্রিজমের ব্যাপার নাই। কনক্লুসিভ প্রুফের ধারা হচ্ছে 112 ধারা, এটা আপাতত মনে রাখেন। 280 দিন মনে রাখেন, কখন থেকে? বিবাহ বিচ্ছেদের পর থেকে। হ্যাঁ, আর মাতা যদি অবিবাহিত থাকে, ওই অবস্থায় যদি জন্ম হয়, তখন সেটা কনক্লুসিভ প্রুফ হবে, যেটা উক্ত লোকেরই বৈধ সন্তান। 113 ধারাটা বাতিল। 114 ধারাটা একটা বিশাল বিরাট ধারা। এই বিরাট ধারাটা এখন পড়ানো কি ঠিক হবে? এখন পড়ানোটা ঠিক হবে না। 114 ধারাটা আমরা নেক্সট দিনে পড়বো। আমাদের অনেকগুলো ধারা এরকম ডিউ রেখে গেলাম আমরা। মানে 114 ধারার সাথে আমাদের পড়তে হবে সাক্ষ্য আইনের 30 নম্বর ধারা, আর হচ্ছে অ্যাকমপ্লিস। কত ধারার বিষয়বস্তু? 33, না? সাক্ষীর সংখ্যা হচ্ছে 134। অ্যাকমপ্লিস, দুষ্কর্মের সহযোগী, 133, তারপরে 30 এবং 114 এর বি। এই কয়েকটা ধারা একসাথে আমাদেরকে বুঝতে হবে, ফলে এটা এখন পড়ালে হবে না। 114 আমরা পড়ছি না, 3টা লিখে রাখলাম আমি। একটু লম্বা আলোচনা আছে, অনেক বড় ধারা, অনেক উদাহরণ আছে। আচ্ছা,
আমরা এইবারের যে চ্যাপ্টার সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 115, 16 এবং 17 নাম্বার ধারা, যেটা ইংরেজিতে বলা হয় স্টপেল। স্টপেল সম্পর্কে আমরা সাধারণভাবে জানি যে এইটা স্বকার্যজনিত বাধা। অর্থাৎ আপনি নিজেই এমন একটা কাজ করছেন যে তার উল্টা কাজটা আর এখন করতে পারছেন না, বা নিজেই এমন একটা কথা বলেছেন যার বিপরীত কথাটা আর এখন আর আপনি বলতে পারছেন না বা বলার সুযোগ নাই, বললেও কোনো আইনগত দিক থেকে আপনার কোনো সুবিধা বা ফায়দা নাই। আমরা সাধারণভাবে একটা কথা জেনেছিলাম যে অ্যাডমিশন কি কোনো চূড়ান্ত প্রমাণ নয়। আরেকটা কথা জেনেছিলাম যে অ্যাডমিশন স্বীকৃতি কি, কিসের বাধা হইতে পারে? 31-এ শব্দটা বলেন দেখি। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়। আর স্বীকৃতি কিসের বাধা হইতে পারে? লেখেন, চ্যাট বক্সে লেখেন, ওটা তো মুখস্থ থাকার কথা। স্বীকৃতি প্রমাণের বাধা। আচ্ছা, 31 ধারাটা দেখবেন, মানে ওটা বারবার করে মুখস্থ করবেন। আচ্ছা, যাই হোক, লিখছেন আপনারা, লেখেন। এখানে ওই স্বকার্যজনিত বাধা, অ্যাডমিশন দেওয়ার সময় আমি যা বলছিলাম আমার বিবৃতিতে, সেই কথাটাকে আমি আর পরে উল্টাতে পারবো না। আমি বলছিলাম যে আমার বিয়ে হয়েছিল, বাচ্চা হয়েছে, তারপরে আমার স্বামী আমারে তালাক দিছে, এই বর্ণনার পরে গিয়ে আমি কথাটা উল্টাতে পারবো না মামলার পরবর্তী স্তরে গিয়ে, যে আমার তালাক হয় নাই, এটা বলতে পারবো না। ফলে আপনার যে বক্তব্যটা অ্যাডমিটেড হয়েছে সেই বক্তব্যের সাথেই থাকতে হবে। এখানে একটা খুব ভালো উদাহরণ আছে। আপনি একটা রহিমের কাছ থেকে জমি কিনতে গেছেন, এখনো কেনেন নাই, সামনের মাসে কিনবেন। হুম, মানে রহিমের কাছ থেকে একটা জমি কিনবেন, কিন্তু এই মাসে কি করলেন, সুমনকে পটায় সটায় বললেন যে আপনি হচ্ছেন ওই জমির মালিক। আপনি কিন্তু এখনো মালিক হন নাই। ওকে, আপনি মালিক হন নাই এখনো। সামনের মাসে কিনবেন, কিনা তারপরের মাসে গিয়ে তার কাছে বেচবেন, কিন্তু আপনি এখনই ওরে পটাইলেন যে আপনি এখনই ওই জমির মালিক, কিন্তু আপনি কিন্তু কার্যত মালিকানা এখনো হাতে পান নাই। সুমন আপনার কথায় বিশ্বাস করে কি করলো, জমিটা কিনে ফেললো আপনার কাছ থেকে, বায়নার টাকা টাকা সব দিয়ে ফেলছে। হ্যাঁ, কাগজপত্র হওয়ার জন্য ঠিক আছে, 1 মাস পরে কাগজ হবে। পরের মাসে আপনি যখন সত্যি বা প্রকৃত অর্থে উক্ত জমিটি রহিমের কাছ থেকে ক্রয় করলেন, তখন আপনি দাবি করলেন যে আগের বিক্রয়টা সঠিক নয় এবং এই জমির মালিক আপনিই, কেননা সুমনের জমি ক্রয় সঠিক নয়। পরের মাসে আপনি কথা উল্টাইতে পারবেন না। জমি যখন আপনি মিস্টার রহিমের কাছ থেকে কিনে নিলেন, 1 মাস পরে যখন হাতে পাইলেন সত্যি সত্যি, তখন আপনি বললেন যে আগে 1 মাস আগে যে আমি কথাটা বলে জমিটা সুমনকে বিক্রি করছিলাম, এই জমি বিক্রিটা বৈধ না, ফলত এটা অবৈধ, এবং এই জমির মালিক এখন আসলে সুমন না, এটা আসলে জমির মালিক আমি। এইটা বলতে পারবেন না। এই স্বকার্যজনিত বাধা। অর্থাৎ আপনি এমন একটা ইনফরমেশন দিচ্ছেন যে ইনফরমেশনের উপর ভিত্তি করে কোনো একটা ট্রানজাকশন হচ্ছে, এবং সেই ট্রানজাকশনকে আপনি আইনিভাবে অবৈধ ঘোষণা করার জন্য আপনি একটা কৌশল অবলম্বন করেছেন বা প্রতারণার আশ্রয় নিয়েছেন। এইরকম ভাবে আপনার কাজের কারণে, আপনার বা আপনার কথার কারণে বা আপনার কাজের কারণে, অ্যাক্ট অর অমিশনের কারণে কোনো একটা বিষয়ে আপনি কথাটা আর উল্টাতে পারবেন না। এটাকে বলা হয় স্টপেল, স্বকার্যজনিত বাধা। আপনি যা কাজ করেছেন, যা কথা বলেছেন, সেটার দু কথা বলা যাবে না, এক কথার মানুষ হইতে হবে আর কি। তার মানে হচ্ছে স্টপেল নীতির এটাই মূল কথা, যে আগের আপনার দেওয়া স্বীকৃত কোনো বিষয়কে আপনি অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ মোদ্দা কথায় কোনো পরস্পর বিরোধী বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয়। আদালত যেটা স্বীকৃতি আকারে গ্রহণ করে নিল, অ্যাডমিটেড হইল, সেইটার আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটার উপরে দাঁড়াই আপনাকে কথা বলতে হবে। মামলায় যদি জিততে হয় ওইটার উপরে দাঁড়াই বলতে হবে, মানে ক্ষণে ক্ষণে সকালে এক কথা, বিকালে এক কথা, পরশু আরেক কথা, এটা চলবে না। এই নীতির উপরে দাঁড়ায় 115, 16, 17 তিনটা ধারা।
স্বীকৃতির বাধা, এস্টপেল। এস্টপেল শব্দটা একটু মানে এটা পুরনো ইংরেজি শব্দ। এই স্টপ, আমরা যে STOP, স্টপ মানে থামা, সেইটার অ্যাকচুয়াল বানানটা, আগের বানানটা ছিল ESTOP। হ্যাঁ, সেখান থেকে আসা, যার মানে পুরনো আদি অর্থ হচ্ছে স্বীকৃতির বাধা, স্বকার্যজনিত বাধা। কোন লোক যখন তার ঘোষণা, খেয়াল করেন, ঘোষণা, কাজ বা কাজ থেকে বিরত থাকিবার, কাজ বা কাজ থেকে বিরত থাকিবার, কোত্থেকে আসছে কথাটা? পেনাল কোড থেকে আসছে। অ্যাক্ট অর অমিশন, অমিশনের মধ্যে মানে অমিশন অ্যাক্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো এখানে একটু ডিটেইলি করছে যে কার্য বা কার্য থেকে বিরত থাকিবার দ্বারা স্বেচ্ছায় অপর কাহাকেও কোনো কিছু সত্য বলিয়ে বিশ্বাস করায়, কোনো কিছু সত্য বলায় বিশ্বাস করায়, তার মানে একটা নয় ছয় আছে। হ্যাঁ, বা বিশ্বাস করতে দিয়েছে, সেই বিশ্বাসের ভিত্তিতে কাজও করতে দিয়েছে, তখন উক্ত দুটি লোকের মধ্যে বা প্রথমত লোক এবং শেষোক্ত লোকের প্রতিনিধির মধ্যে কোনো মোকদ্দমায় প্রথমত লোক বা তার প্রতিনিধি উক্ত বিষয়ের সত্যতা অস্বীকার করতে পারবেন না। এই হলো এস্ট্রাপেলের মূল কথা। একদম ধারার বক্তব্য, একদম নিট এন্ড ক্লিন, মানে কোনো জটিলতা নাই শব্দের মধ্যে। উদাহরণ: ক স্বেচ্ছায় এবং মিথ্যাভাবে খকে বিশ্বাস করায় যে কোনো জমির একটা মালিক ক, এবং তার দ্বারা খকে ওই জমি কিনতে এবং ওর মূল্য দিতে প্রলুব্ধ করে। পরবর্তীকালে ওই জমি কয়ের সম্পত্তিতে পরিণত হয় এবং বিক্রয়ের সময় উক্ত জমিতে তার কোনো সত্ত্ব ছিল না, মানে যে উদাহরণটা দিলাম, এই অজুহাতে বিক্রয় নাকচ করিবার চেষ্টা করে। এই ক্ষেত্রে তার সত্যহীনতা অবশ্যই প্রমাণ করতে দেওয়া যাবে না। অর্থাৎ সুমন যে জমি কিনছিল ওটা বৈধ আছে, কারণ সে আগেই বলছিল সে ওই জমির মালিক, হয়তো একটু পরে হয়েছে, তাতে কিছু আসে যায় না, কারণ ওই কথার ভিত্তিতেই সুমনকে বিশ্বাস করতে দিচ্ছে যে আমি জমিটার মালিক। ওকে, 115 ধারা শেষ। 116 ধারায় প্রজার ক্ষেত্রে এবং দখলকারী অনুমতিক্রমে ব্যবহারের ক্ষেত্রে স্বীকৃতি বাধা, এস্টপেল অফ টেন্যান্ট এন্ড অফ লাইসেন্সি অফ পারসন ইন পজেশন। কোন স্থাবর সম্পত্তিতে কাহারও যদি প্রজাস্বত্ব বা ভাড়াটিয়া সত্ত্ব, ভাড়াটিয়া দিয়ে বোঝেন তাহলে সুবিধা হবে, বিদ্যমান থাকাকালে সেই প্রজা বা মানে ভাড়াটিয়া অথবা তার সত্ত্বে সত্ত্ববান লোককে একথা অবশ্যই অস্বীকার করতে দেওয়া যাবে না যে উক্ত প্রজাস্বত্ব জমিদারি সত্ত্ব ছিল, এবং কোন লোক কোন স্থাবর সম্পত্তির দখলকারী অনুমতি নিয়ে উহাতে প্রবেশ করিয়ে থাকলে তাকে এই কথা অবশ্যই অস্বীকার করতে দেওয়া যাবে না যে উক্ত অনুমতি দানের সময় উক্ত সম্পত্তি দখল করিবার অনুমতি, দখল করার অনুমতিদাতা ছিল। এইটার মূল কথাটা হচ্ছে ভাড়াটিয়া এসে বাড়ির মালিক দাবি করে, মালিকানা দাবি করতে পারবে না। তো স্বাভাবিক, ভাড়াটিয়া তো উঠছেই ভাড়াটিয়া হিসেবে, এখন 6 মাস ধরে থাইকাও তারপরে বলে যে বাড়ির মালিক নাকি সে। এই দাবি করার মানে একজন প্রজার বা একজন ভাড়াটিয়ার এই সুযোগটা নাই। তো এইখানে দুইটার কথা বলছে, টেনান্টের কথা বলছে, আর একটা কি লাইসেন্সের কথা বলছে। তো আমরা এই টেনান্ট এবং লাইসেন্সি পারসন ইন পজেশন, হ্যাঁ, এই কথাগুলো বলছে। এইখানে স্টপেলের ক্ষেত্র একটু এক্সটেন্ড করার চেষ্টা করেছে, নতুন করে কিছু বলে নাই। আপনি যদি 117 ধারাতেও যান, সে 116 এবং 17 ধারা মিলিয়ে আমরা যা বক্তব্য পাবো, তাতে করে বেশ কয়েকটা ক্ষেত্রের সরাসরি নির্দিষ্ট উল্লেখ পাওয়া যায় যে এস্টপেল কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। কিন্তু এস্টপেল শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য হয় ব্যাপারটা এরকম নয়। এস্টপেলের প্রযোজ্যতার ক্ষেত্র অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এগুলো আমাদের এখন লাগবে না, আমাদের এগুলো লিখিত পরীক্ষার সময় লাগবে যে এস্টপেলের নীতিটা কিভাবে, কোন ক্ষেত্রে কিভাবে প্রয়োগ হচ্ছে, কোন পদ্ধতিতে প্রয়োগ হচ্ছে, কিংবা মালিক কর্মচারী সম্পর্ক সেখানে কেমনে হবে, কিংবা ভূমি মালিক এবং ভূমি প্রজার সম্পর্ক সেখানে কেমনে হবে, বাড়ির মালিক বাড়ির ভাড়াটিয়া সম্পর্ক সেখানে কেমনে হবে, হ্যাঁ, বা কোনো চুক্তিতে কেমনে হবে, এই সমস্ত বিষয়গুলো আলাদা আলাদা করে বুঝতে হবে সেটা লিখিত পরীক্ষার সময়। সাধারণভাবে 115, 16, 17 তিনটা ধারারই শিরোনাম সমেত আপনাদেরকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা রাখতে হবে, মনে রাখতে হবে। এইখানে মূল ব্যারেক্ট থাকলে টেন্যান্ট আর হচ্ছে লাইসেন্সি অফ পারসন ইন পজেশন, এই দুটো শব্দ আন্ডারলাইন করে রাখেন বা মার্কার দিয়ে মার্ক করে রাখেন। 117 বরাত চিঠির স্বীকৃতিদাতা, গচ্ছিত গ্রহীতা এবং অনুমতিক্রমে ব্যবহারের ক্ষেত্রে স্বীকৃতির বাবা, এস্টপেল অফ অ্যাকসেপ্টের অফ বিল অফ এক্সচেঞ্জ, বেইলি অর লাইসেন্সি। আচ্ছা, এখানে যে একটা লাইসেন্সি আছে, এই লাইসেন্সি আর এই লাইসেন্সির একটা পার্থক্য আছে। লাইসেন্সি অফ পারসন ইন পজিশন আর এই লাইসেন্সি আরেকটু অন্য রকমের আলোচনা বা অন্য সেন্সে ধরেছে। এটা পণ্যের ক্ষেত্রে বলা হয়েছে, পণ্যের জামিনদার, পণ্যের যিনি মজুদদার, এবং বিল অফ এক্সচেঞ্জের অ্যাকসেপ্টার বিল অফ এক্সচেঞ্জ মানে চেক রিলেটেড এই সমস্ত জিনিসগুলো যা আছে। হ্যাঁ, তো
তো এইটাও আপনারা পড়ে নেন। এখানে স্বীকৃতি আপনারা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, বেইলি এবং লাইসেন্স, এই তিনটা শব্দ মার্ক করে রাখেন। মানে স্রেফ এরকম প্রশ্ন আসবে যে বিল অফ এক্সচেঞ্জ রিলেটেড এস্টোপেলের ধারাটা কোনটা, 117। এখানে আর কোনো আলোচনার কিছু নাই। আটটা দুই বাজে আমরা ক্লাসটা একটু সংক্ষেপে শেষ করব। হ্যাঁ, আমরা হয়তো আর আধা ঘন্টা ক্লাস নিব ম্যাক্স। মানে আমার এক অ্যাডভোকেট কলিগ আসবেন, ওনার সাথে একটু মিটিং আছে আমার। তো আমরা কোনো প্রশ্নের সুযোগ এই মুহূর্তে দিচ্ছি না, উনি না আসা পর্যন্ত আমরা প্রশ্নের সুযোগ চালাইতে পারি। আমরা বরঞ্চ এর পরের অংশটুকু দেখি। একশো 18 থেকে 134 ধারা, এটা হচ্ছে সাক্ষী সম্পর্কিত, এবং এর প্রধান শিরোনাম হচ্ছে সাক্ষ্য আইনে সাক্ষী। অর্থাৎ সাক্ষী কে হবে, কারা হবে, সবাই কি সাক্ষ্য দিতে পারবে, কারো কারো ক্ষেত্রে কি সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধ আছে, প্রতিবন্ধকতা আছে, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে। তো 118 হচ্ছে প্রথম ধারাটা, হু মে টেস্টিফাই, কে সাক্ষ্য দিতে পারেন। এখানে বলছে সকল লোকই সাক্ষ্য প্রদানের যোগ্য। প্রথম কথাটা হচ্ছে সকল লোক সাক্ষ্য প্রদানের যোগ্য। দ্বিতীয় কথা হচ্ছে আদালত যদি মনে না করেন যে কোনো লোক অল্প বয়স্ক, অতি বৃদ্ধ বয়স্ক, দৈহিক বা মানসিক ব্যাধি বা অনুরূপ অন্য কোনো কারণে তাদিগকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম, ততক্ষণ পর্যন্ত সমস্ত লোকই সাক্ষী দেবার জন্য যোগ্য। এখানে এই সমস্ত, এই যে অল্প বয়স্ক, অতিবৃদ্ধ বয়স্ক, দৈহিক বা মানসিক ব্যাধি আছে, এইটা থাকাটা কিন্তু কোনো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোনো অযোগ্যতা না। অযোগ্যতা কোনটা, এই ধরনের লোকের যদি মনে হয় যে তাদেরকে জিজ্ঞাসা করা প্রশ্ন বুঝতে বা সেই প্রশ্নের উত্তর দিতে অক্ষম ব্যক্তি, তাহলে ফলে একজন লোক অল্প বয়স্ক, একজন লোক অনেক বয়স্ক, অথবা একজন লোক মানসিক ব্যাধিতে আক্রান্ত, এইটার কারণে তিনি সাক্ষ্য দিতে অযোগ্য ব্যক্তি হবেন না। কিন্তু এই ধরনের লোক যদি তাদেরকে জিজ্ঞাসা করা কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে এবং তার উত্তর দিতে সমস্যা হয়, যদি তিনি বুঝতে পারেন না, তখন তিনি সাক্ষী দেবার অযোগ্য। তাছাড়া কি সকল লোক সাক্ষ্য প্রদানের যোগ্য, প্রত্যেকটা লোক। একটা ছোট শিশুও সাক্ষ্য দিতে পারে, কিন্তু কন্ডিশনটা কি, তাহাদিওকে জিজ্ঞাসিত প্রশ্ন তাকে বুঝতে হবে এবং সেটা উত্তর দানে সক্ষম ব্যক্তি হতে হবে, তাহলে কি তিনি সাক্ষ্য দিতে পারবেন। ব্যাখ্যায় বলছে যে কোনো বিকৃত মস্তিষ্ক লোক যদি তার মস্তিষ্ক বিকৃতির কারণে তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা ওয়ার যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, মানে সক্ষম হয়, তবে সেই লোক সাক্ষ্যদানের অযোগ্য হবে না। অর্থাৎ পাগল লোকের করা কাজ কোনো অপরাধ না, এটা আমরা জানি, জানি না? বিকৃত মস্তিষ্ক লোকের করা কোনো কাজ কোনো অপরাধ বলে গণ্য হবে না। বলেন তো এটা কোথায় বলা আছে? সবাই চ্যাট বক্সে লেখেন, পেনাল কোডের কোথায় বলা আছে যেটা আনসাউন্ড মাইন্ড লোক তার দেওয়া, মানে তার করা কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না? লেখেন, চ্যাট বক্সে লেখেন টপাটপ, পেনাল কোডের কোন ধারায়? কেউ ভুল করলেন না, সবাই পারলেন, কেমন কথা! আমি তো ভাবছিলাম যে কেউ কেউ ভুল করে ফেলবেন। সবাই 84 ধারা খুব সুন্দর করে লিখে গেছেন। তার মানে 82 আর 83 মনে আছে না, 9 বছরের কম, 9 থেকে 12 83, হ্যাঁ, 84-তে এইটা, তাহলে 85-তে কি অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তি, 86-তে কি অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তির জ্ঞানের অভাব, না?
অনিচ্ছাকৃত নেশাগ্রস্ত ব্যক্তিকে একটু জ্ঞান দিয়ে আসতে হবে, মাঝে মাঝে জ্ঞান দিয়ে আসবেন আপনারা। ওনার নাকি জ্ঞানের অভাব হচ্ছে। নেক্সট, তার মানে সকল লোক সাক্ষ্য প্রদানের যোগ্য যিনি কথা বুঝতে পারেন, কথার উত্তর দিতে পারেন। ব্যাস, কাহিনী শেষ। অল্প হোক, নারী হোক, পুরুষ হোক, খোড়া হোক, কানা হোক, বধির হোক, কোনো সমস্যা নাই। বিকৃত মস্তিষ্ক লোক হোক, 9 বছরের কম বয়সী বালক হোক, নো প্রবলেম, সব লোক সাক্ষ্য দিতে পারবে যদি প্রশ্ন বুঝতে পারে, উত্তর দিতে পারে, উত্তর দিতে সক্ষম হবে। 119 বলছে বোবা সাক্ষী। প্রশ্ন আসে, ডাম্ব উইটনেস। যে সাক্ষী বলতে পারে না, সে যদি তার বক্তব্য অন্য কোনো ভাবে অর্থাৎ লিখিয়া বা ইশারা করিয়া বুঝাইতে পারে, তবে সেইভাবে সে সাক্ষ্য দিতে পারবে। যেই সাক্ষী বলতে পারে না, সে যদি তার বক্তব্য অন্য কোনো ভাবে অর্থাৎ লিখিয়া বা ইশারা করিয়া বুঝাইতে পারে, তবে সেভাবে সে সাক্ষ্য দিতে পারবে। এবং সেই লেখা বা ইশারা প্রকাশ্য আদালতে লিখিত বা করতে হবে, এবং এইরূপ ভাবে যে সাক্ষ্য দেওয়া হবে তাকে মৌখিক সাক্ষ্য বলে বিবেচিত করতে হবে। কয়টা পয়েন্ট? বোবা সাক্ষীর সাক্ষ্য দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কি করতে পারবে? লিখে বলতে পারবে, ইশারায় বলতে পারবে, এবং ইশারায় বা লিখে যেটা বলবেন সেটাকে মৌখিক সাক্ষ্য বলে গণ্য করা হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একজন বোবা সাক্ষী যদি লিখে তার সাক্ষ্য দেয়, তাহলে কি বলে গণ্য হবে? তার স্ট্যাটাস কি হবে? সেটা কি মৌখিক সাক্ষ্য রূপে গণ্য হবে না দালিলিক সাক্ষ্য রূপে গণ্য হবে? এটা কিন্তু খুব চমৎকার প্রশ্ন। সুতরাং একজন বোবা সাক্ষী তিনি যদি লিখিয়া প্রকাশ্য আদালতে সেটা দেন, তার সাক্ষ্যের বক্তব্য, তাহলে সেইটা স্ট্যাটাস কি হবে? সেটা কি মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে না দালিলিক সাক্ষ্য বলে গণ্য হবে? আচ্ছা, 120 বলছে দেওয়ানি মোকদ্দমার পক্ষগণ ও তাদের স্ত্রী বা স্বামী ফৌজদারি মোকদ্দমায় বিচারাধীন লোকের স্বামী বা স্ত্রী, পার্টিস টু সিভিল সুট এন্ড দেয়ার ওয়াইফস অর হাজবেন্ডস, হাজবেন্ড অর ওয়াইফ অফ পারসন আন্ডার ক্রিমিনাল ট্রায়াল। মানে দেওয়ানির ক্ষেত্রেও বলছে এবং ফৌজদারির ক্ষেত্রেও বলছে যে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কিনা। বলছে সমস্ত দেওয়ানি মোকদ্দমায় মোকদ্দমার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন সাক্ষী হবে। কোন লোকের বিরুদ্ধে কোন ফৌজদারি মোকদ্দমায় সেই স্ত্রী লোকের মানে সেই লোকের স্বামী বা স্ত্রী অবশ্যই যোগ্যতা সম্পন্ন হবে, মানে সেই ব্যক্তির স্বামী বা স্ত্রী। অর্থাৎ স্বামী স্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, সেটা দেওয়ানি হোক ফৌজদারি হোক। কোন ধারায় বলেছে? 120 ধারায়। তাহলে 119-এ কে সাক্ষ্য, 118-তে কে সাক্ষ্য দিতে পারবে? 119-এ বোবা সাক্ষী, 120-এ দেওয়ানি ফৌজদারি মামলা বা মোকদ্দমায় স্বামী বা স্ত্রীর সাক্ষী হবার যোগ্যতা। সাক্ষী হবার যোগ্যতা কি, বা সাক্ষী হওয়ার ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা আছে? কোনো কোনো প্রতিবন্ধকতা নেই, তারা সকলেই যোগ্য সাক্ষী বলে গণ্য হবেন। ধারা 121-এ জজ এবং ম্যাজিস্ট্রেট বলছে কোন জজ কিংবা ম্যাজিস্ট্রেট যে আদালতের আওতায় সেই আদালতের বিশেষ আদেশ ছাড়া জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতের স্বীয় আচরণ সম্পর্কে কিংবা জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে তার গোচরে আসিয়াছে এমন কোন বিষয় সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য হবেন না। আবার পড়েন লেখাটা, কোন জজ কিংবা ম্যাজিস্ট্রেট যে আদালতের আওতায় আছেন, যেটা যার এখতিয়ার, সেই আদালতের বিশেষ আদেশ ছাড়া জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতের স্বীয় আচরণ সম্পর্কে কিংবা জজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে আদালতে তার গোচরে আসিয়াছে এমন কোন বিষয় সম্পর্কে কোন প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য নন। কিন্তু তিনি উক্ত পদের কর্তব্য পালন করার সময় অন্যান্য যে সমস্ত ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সেইগুলি সম্পর্কে তার সাক্ষ্য গ্রহণ করা যাইতে পারে। অর্থাৎ জজ এবং ম্যাজিস্ট্রেট যোগ্য সাক্ষী, কোনো অসুবিধা নাই। কিন্তু তাকে উত্তর দিতে বাধ্য করা যাচ্ছে না ওই বিষয় সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট আদালত তাকে অনুমতি না দিচ্ছে, উপরের বস আদালত। যেমন ক দায়রা আদালতে গিয়া অভিযোগ করে যে ম্যাজিস্ট্রেট খ অন্যায় রূপে তার জবানবন্দি গ্রহণ করেছে।
ঊর্ধ্বতন কোন আদালতের বিশেষ আদেশ ছাড়া খ উক্ত বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। একদম পরিষ্কার ঝকঝকা তকতকা উদাহরণ। এরকম আরো দুটা উদাহরণ আছে, দেখে নেবেন। 122 বলছে বিবাহ বজায় থাকাকালীন পত্রালাপ। সরি, বিবাহ বজায় থাকাকালীন পত্রালাপ, কমিউনিকেশনস ডিউরিং ম্যারেজ। কোন লোকের যার সহিত বিবাহ হয়েছে, বিবাহ বজায় থাকাকালে সেই লোকের সাথে তার স্ত্রী বা স্বামীর পত্রালাপের বিষয়বস্তু প্রকাশ করতে সেই লোককে বাধ্য করা যাবে না। যার সাথে বিবাহ হয়েছে, বিবাহ বজায় থাকাকালে স্বামী স্ত্রীর পত্রালাপের বিষয়বস্তু প্রকাশ করতে সেই লোককে বাধ্য করা যাবে না। পত্র প্রেরণকারী বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির সম্মতি ছাড়া পত্রের বিষয়বস্তু প্রকাশ করিবার অনুমতিও তাকে দেয়া যাবে না। তবে বিবাহিত লোকদ্বয়ের মধ্যে কোনো দেওয়ানি মোকদ্দমায়, মানে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো দেওয়ানি মোকদ্দমা চলছে, কিংবা তাদের একজনের বিরুদ্ধে কোনো অপরাধ করিবার দায়ে অপরজন ফৌজদারিতে সোপর্দ হয়ে থাকলে সেই ক্ষেত্রে পত্রের বিষয় প্রকাশ করিতে দেওয়া যাবে। তাহলে বিবাহ বজায় থাকাকালীন কোনো স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো পত্রলাপ, সেইটা কখনো প্রকাশ করিতে দেওয়া যায়, কখনো প্রকাশ করিতে বাধ্য করা যায় না। কখন দেওয়া যায়, প্রকাশ করতে হয় যখন দেওয়ানি বা ফৌজদারি মোকদ্দমায় স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের পক্ষ হিসেবে থাকেন বা প্রতিপক্ষ হিসেবে থাকেন। তা বাদে সেইটা স্বামী বা স্ত্রী পত্রালাপের বিষয়বস্তু প্রকাশ করতে সেই ব্যক্তিকে বাধ্য করা যাবে না, সেই স্বামী বা স্ত্রীকে বাধ্য করা যাবে না। 123 বলছে রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য, বলছে এভিডেন্স অ্যাজ টু অ্যাফেয়ার্স অফ স্টেট, বলছে রাষ্ট্রীয় বিষয়াদি সম্পর্কিত অপ্রকাশিত সরকারি দলিলপত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউকে সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া সাক্ষ্য দেবার অনুমতি দেওয়া যাবে না। উক্ত কর্মকর্তার অনুমতি দেওয়া বা না দেওয়া যাহা উপযুক্ত বিবেচনা করিবেন সেটাই করতে পারবেন। অর্থাৎ রাষ্ট্রীয় বিষয়ে সাক্ষ্য দিতে হলে অপ্রকাশিত সরকারি দলিল পত্র হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউকে প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া সেটা বিষয়ে সাক্ষ্য দেবার অনুমতি দেওয়া যাবে না। এবং প্রধান কর্মকর্তা যেমন বিবেচনা করবেন তেমনই করতে পারেন, সাক্ষ্য দেওয়ার অনুমতি দিতেও পারেন, নাও দিতে পারেন। রাষ্ট্রীয় বিষয়। 124 বলছে সরকারি বার্তার আদান প্রদান। কোন সরকারি কর্মচারীর নিকট সরকারি কোনো গোপন বিষয় যেসব চিঠিপত্র আসে তা প্রকাশ করলে যদি জনস্বার্থের ব্যাঘাত হইবে বলে যখন তিনি মনে করবেন তখন তাহাকে উহা প্রকাশ করিতে বাধ্য করা যাবে না। অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ, ইনফরমেশন অ্যাজ টু কমিশন অফ অফেন্সেস, বলছে কোন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার কোনো অপরাধ সংগঠিত হইবার সংবাদ কিরূপে পেয়েছেন সেটা বলতে তাকে বাধ্য করা যাবে না, এবং সরকারি রাজস্ব সংক্রান্ত কোনো অপরাধ সংগঠনের সংবাদ রাজস্ব বিভাগীয় কোনো অফিসার কিরূপে পেয়েছেন তাহা তাকে বলিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ পুলিশের বিভিন্ন রকমের সোর্স থাকে, সেই সোর্স থেকে তিনি খবর পেয়েছেন, তিনি কোন সোর্স থেকে খবর পেয়েছেন এই খবরটা বলতে পুলিশ বাধ্য নয়। আবার রাজস্ব সংক্রান্ত কোনো অপরাধ সংগঠনের সংবাদ রাজস্ব বিভাগীয় কোনো অফিসার কিরূপে পেয়েছেন সেটাও বলতে তাকে বাধ্য করা যাবে না। জাতীয় রাজস্ব বোর্ডের কাজ বা দুর্নীতি দমন কমিশনের কাজ, হ্যাঁ, এগুলো উনি সংবাদ কিভাবে পাইলেন এইটার দিয়ে কোনো কাজ কারবার কারবার নাই। এই ধারায় রাজস্ব বিভাগীয় অফিসার বলতে বোঝায় সরকারি রাজস্ব বিষয় সংক্রান্ত বিভাগের যে কোনো শাখার কাজে নিয়োজিত যে কোনো কর্মচারী। আচ্ছা, এরপরে পেশা সম্পর্কিত পত্রালাপ, একটা জটিল ধারা। কোন উকিল তার মক্কেল কর্তৃক উকিল হিসেবে নিযুক্ত হওয়া প্রসঙ্গে উক্ত মক্কেল কর্তৃক বা মক্কেলের পক্ষ হইতে তাহার নিকট লিখিত কোনো পত্রের বিষয় মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবেন না।
মক্কেল এসে আপনারে অনেক কথা বললো, অনেক তথ্য দিল, অনেক ডকুমেন্ট দিল, চিঠিও লিখলো, যেটা মক্কেলের অনুমতি ব্যতীত প্রকাশ করতে পারবে না, যেহেতু আপনি মক্কেলের নিযুক্ত উকিল। একদম ক্লিয়ার কথা, মক্কেলের সাথেই আপনার মানে যেহেতু মক্কেলের সমস্ত বিষয় আপনি জানছেন, সেইটা প্রকাশ করার অনুমতি না পেলে আপনি সেটা প্রকাশ করতে পারবেন না। অথবা তার বৃত্তিগত মানে পেশাগত নিযুক্তি প্রসঙ্গে মক্কেলের যে সকল দলিল তার নিকট পরিচিত হয়েছে সেগুলোর বিষয়বস্তু বা অবস্থার বিষয়ে কোনো বিবৃতিও দিতে পারবেন না। উকিলের কথা কিন্তু বুঝেন, লাগবে, এটা এর পরীক্ষায় আসে। কিংবা তার নিযুক্তি প্রসঙ্গে মক্কেলকে তিনি যে পরামর্শ দিয়েছেন তাহা তিনি প্রকাশ করিতে পারিবেন না। তবে তবে কিন্তু বলে একটা কথা আছে, নিম্নলিখিত বিষয়গুলো প্রকাশ করা এই ধারায় নিষিদ্ধ হবে না। কোন বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যে পত্র লাভ করা হয়েছে, কমিউনিকেশন মেড ইন ফার্দারেন্স অফ এনি ইলিগাল পারপাস। দুই, কোন উকিল স্বীয় পেশাগত কাজে নিযুক্ত থাকা গেলে যদি এমন কোনো ঘটনা লক্ষ্য করিয়ে থাকেন যার দ্বারা প্রতীয়মান হয় যে তার নিযুক্তির পর কোনো অপরাধ বা প্রতারণা সংঘটিত হয়েছে। আমরা পুরোটা পড়ে নিই, তারপরে আলোচনা করছি। অনুরূপভাবে ঘটনার প্রতি উক্ত উকিলের মনোযোগ তার মক্কেল কর্তৃক বা মক্কেলের পক্ষ হইতে আকৃষ্ট করা হইয়াছিল কিনা তা গুরুত্বপূর্ণ নয়। এই ধারায় উল্লেখিত বাধ্যবাধকতা নিযুক্তির অবসান ঘটিবার পরও অব্যাহত থাকে, মানে আপনার মামলার কাজ শেষ, মক্কেল চলে গেছে, তারপরও এটা চলতে থাকবে। এখন উদাহরণ দুইটা দেখেন, একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। বলছে মক্কেল ক উকিল খ কে জানালো যে আমি জালিয়াতি করিয়াছি এবং আমি চাই যে আপনি আমার পক্ষে মোকদ্দমা পরিচালনা করবেন। কোন লোককে অপরাধী জানিয়েও তাহার পক্ষে মোকদ্দমা পরিচালনা করা যেহেতু অপরাধমূলক উদ্দেশ্য নয়, এটা আপনার পেশাগত কাজ উকিল হিসেবে। সে আইসা বললো যে আমি জালিয়াতি করছি, আপনার কাছে খুইলা বললো কথাটা, এবং আমি চাই যে আপনি আমার পক্ষে মোকদ্দমা পরিচালনা করেন। সেহেতু উক্ত উপরোক্ত পত্রালাপের গোপনীয়তা রক্ষা করতে হবে। মক্কেল তো আপনার কাছে এসে আসল ঘটনা বলবে, তাই না? যেহেতু সে জালিয়াতি করছে, করেই ফেলেছে, তাহলে সেই জালিয়াতির দলিলটা রক্ষা করাটা আপনার পেশাগত দায় দায়িত্ব। কথা ক্লিয়ার আশা করি। খ নম্বরে বলছে, এটা আবার একটু উল্টো উদাহরণ। বলছে মক্কেল ক উকিল খ কে জানাইলো আমি একটা জাল দলিল ব্যবহার করে সম্পত্তির দখল নিতে চাই এবং আমার পক্ষে এই বিষয়ে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করার জন্য আপনাকে অনুরোধ করছি। একটা অপরাধমূলক উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে এই পত্রালাপ করা হয়েছে বলে ইহার গোপনীয়তা রক্ষা করার কোনো বাধ্যবাধকতা নাই। The communication being made in furtherance of a criminal purpose is not protected from disclosure. এইটাতে কোনো বাধা নাই। তার মানে কি, আপনি অপরাধ কইরে আইসা যদি উকিলকে পরিষ্কার ভাষায় কথাটা বলেন যে আপনি অপরাধটা করেই ফেলেছেন, আপনি অমুক ব্যক্তিকে খুন করে আসছেন, এখন আমারে বাঁচান উকিল সাহেব, এই কথা যদি কোনো মক্কেল এইসব বলে অপরাধ করে আসার পর, তাহলে সেইটার গোপনীয়তা, সেই তথ্যের গোপনীয়তা আপনাকে বজায় রাখতে হবে। আপনি ওই মামলায় সাক্ষী হিসেবে উঠে দাঁড়ায় কইতে পারবেন না আমার মক্কেল আমার কাছে স্বীকার করছে যে সে অপরাধ করেছে, এতে কিছু যাবে আসবে না। ওকে, বলে সেইটার গোপনীয়তা রক্ষা করাটা উকিল হিসেবে আপনার কর্তব্য, এবং সেটা আপনি তার অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করতে পারবেন না। এমনকি নিযুক্তির মানে উকিল হিসেবে তার পক্ষে মানে নিযুক্ত থাকার অবসান হওয়ার পরেও এই সুযোগ আপনার নাই। কিন্তু অপরাধ অপরাধ আপনি কি করলেন, অপরাধটা হচ্ছে যে আপনি করবেন, অর্থাৎ অপরাধটা সংগঠিত করবেন। উকিলরা এসে কইলেন যে আপনি একটা জাল দলিল তৈরি করতে চান, উকিলের হেল্প চান, তখন কি হবে ঘটনাটা? তখন কিন্তু ওই উকিল চাইলে এই তথ্য প্রকাশ করতে পারে, এতে কোনো বাধা নাই। এমনিতে আমরা আমাদের পেশাগত সদাচরণের কন্ডাক্ট এই সমস্ত জিনিসগুলো আমরা বিবিসি রুলস এন্ড অর্ডারে পড়বো, এই মাসেই কিন্তু আমরা পড়বো। হ্যাঁ, মানে যে কয়দিনই লাগুক, প্রয়োজনে টানা ক্লাস হবে।
তো ওইখানে আমাদের কিছু বিধিবিধান আছে, কিছু নিয়ম কানুন আছে, ওইটার সাথে মিলায় 126টাকে দেখতে হবে সাক্ষ্য আইনের। সাক্ষ্য আইনের এই 126 থেকে প্রশ্ন মাত্র একবার আসছে, কিন্তু এটা খুবই সিগনিফিক্যান্ট ধারা, এটা আমাদেরকে ভালোভাবে আত্মস্থ করতে হবে। বিশেষত উদাহরণগুলো তো দেখবেনই, আর ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আর এটার এই যে ইংরেজি বিষয়গুলো দিয়ে প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যে কমিউনিকেশন মেড ইন ফার্দারেন্স অফ অ্যান ইললিগাল পারপাস, এইটা প্রকাশ করা নিষিদ্ধ নয় কি নিষিদ্ধ, এই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ঘটনাচক্রে খুব সম্ভবত, আচ্ছা 126-এর পরে 128 ধারাটা এইখানে নাই। 129 অ্যানাদার টপিক, যে আইন উপদেষ্টার সহিত গোপন পত্রালাপ, এইটা একটু দেখে নেন। আমরা একটু শুধু 133 আর 34 দেখি, 130, 31, 32 কোনো কারণে আমাদের বইয়ে নাই, মানে এই পিডিএফ এ নাই। আমি আপনাদেরকে এটাও পরে দেখছি, আমি এটা লিখে রাখছি, অসুবিধা নাই। 128 সম্ভবত এর মধ্যে একটা দুটো ধারা বাতিল কিনা মনে নাই। 128, তারপরে 130, 131, 133 হচ্ছে সহযোগী, অ্যাকমপ্লিস। এটা মনে রাখতে হবে, মানে এটা সহযোগী বলতে এটা আসলে ভুল শব্দ লেখা হয়েছে, এটা আসলে দুষ্কর্মের সহযোগী। ওই যে আমরা অ্যাবেটমেন্ট পড়ি না, অ্যাবেটমেন্টের সময় পেনাল কোডে কি বলছিলাম, যে অ্যাবেট একটা সহযোগিতা করা, বাট সেটা একটা অফেন্সের সহযোগিতা করা। তো অফেন্সের সহযোগিতা করা তো কোনো ভালো কাজ না, তাহলে ওইটাকে এইড বলতো, যে আমি আপনাকে এইড করছি, সহযোগিতা করছি। অ্যাবেট করা মানে হচ্ছে একটা দুষ্কর্মের সহযোগিতা করা। সেই কারণে আমরা ওটার বাংলাটা বলেছি, যে যে বইয়ে যেরমনই থাকুক আপনারা সবসময় লিখবেন অপসহায়তা, এক কথায় সুন্দর বাংলা, এটাতেই সমাধান হয়ে যায়। তো এখানে যে সহযোগী শব্দটা লেখা আছে, এটা আপনারা লিখবেন দুষ্কর্মের সহযোগী, অ্যাকমপ্লিস। অ্যাকমপ্লিস মানে হচ্ছে যে কোনো অপরাধের সহযোগিতা যিনি করেন। আর অ্যাবেটমেন্ট হচ্ছে অপসহায়তা করা। অপসহায়তা তিন ভাবে করা যায়: ইনস্টিগেশন, কনস্পিরেসির মাধ্যমে, এবং আরেকটা কি, ডুইং অ্যান অ্যাক্ট অর অমিশন। তো এই 133 ধারাটা আমরা একটু আগেই বললাম যে 114 বির সাথে আমাদেরকে মিলিয়ে পড়তে হবে, সাথে 30 নম্বর ধারাটা লাগবে। এবং এটা সংক্রান্ত লিখিত পরীক্ষার প্রশ্ন আসে যে শুধুমাত্র সহযোগী আসামি বা দুষ্কর্মের সহযোগী অ্যাকমপ্লিস আছেন, এরকম একাধিক আসামি ধরেন একটা মামলায় ধরা পড়েছে, তো শুধুমাত্র সহযোগী আসামির বক্তব্যের উপর ভিত্তি করে প্রধান আসামিকে শাস্তি দেওয়া যায় কিনা। খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং বেশ জটিল কোশ্চেন। ওইটার জন্য 114, 133, মানে 114 বি, 133 এবং 30 ধারা মিলায় উত্তর করতে হবে। ফলে এটা আমরা নেক্সট দিন বুঝবো, আমি 114 আজকে পড়ালাম না। তো 133-এ বলছে যে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবার উপযুক্ত লোক বলিয়া বিবেচিত হবে। প্রথমত, সাক্ষ্য দেবার ক্যাপাসিটি বা যোগ্যতা তার আছে কিনা, তার সাক্ষ্যকে কি রূপে আদালত মর্যাদা দেবে। পরিষ্কার বলেছে যে উনি উপযুক্ত লোক বলে বিবেচিত হবেন। An accomplice shall be a competent witness against an accused person. Competent witness. সহযোগীর সমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে, and a conviction is not illegal merely because it proceeds upon the uncorroborated testimony of an accomplice. এই আনকরোবোরেটেড আর হচ্ছে করোবোরেটেড, এই শব্দ নিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে কালকে বা পরশুদিন নেক্সট ক্লাসে। ধারা 134-এ বলছে সাক্ষীর সংখ্যা, বলছে নাম্বার অফ উইটনেসেস, বলছে কোনো মোকদ্দমায় কোনো ঘটনা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না, মানে সাক্ষীর সংখ্যার কোনো লিমিট নাই, সোজা কথা। এই যে যুদ্ধাপরাধী যে মানে যে ট্রাইব্যুনাল হলো, সেই ট্রাইব্যুনালের সাক্ষীর কোনো লিমিট ছিল? 900, 1000, 1200, 1500 জন সাক্ষী, 700, 800। আদালত সাক্ষ্য শুনতে শুনতে যেখানে মনে করলেন যে এটা পর্যাপ্ত, তখন আপনি সাক্ষ্য নাও শুনতে পারেন। 50 জনের শুনে যদি মনে হয় যে বাকি 700 জনের আর নিব না, তাহলে নিবেন না। কিন্তু সাক্ষীর কোনো বাধা ধরার সংখ্যা নাই যে এই মামলায় 5 জন সাক্ষী লাগবে, এরকম কোনো বিষয় নেই। তাহলে সাক্ষীর সংখ্যা অনির্দিষ্ট, সীমাহীন হইতে পারে, তাতে কোনো বাধা নেই। 134। আচ্ছা, এখান থেকে ইনস্ট্যান্টলি খুব জরুরি প্রশ্ন থাকলে করেন, মানে আমি আগে বলেছিলাম যে আমার ছোট্ট একটা মিটিং আছে, আমার এক কলিগ আসবেন, উনি ইতিমধ্যে অফিসে হাজির। হাত, আচ্ছা, এই যে আমার অ্যাডভোকেট কলিগ আসছেন, উনি একটা কথা বললেন যে আপনাদের জন্য একটা ইনফরমেশন, সেটা হচ্ছে শুধুমাত্র বাদীর সাক্ষীর ওপরে, মানে একজন ব্যক্তির ওপরেই
আসামিকে কনভিকশনে দেওয়া যেতে পারে, শাস্তি দেওয়া যেতে পারে। উনি প্র্যাকটিসিং লয়ার, তো আমি তো ওর প্র্যাকটিস কম করছি। নওরিন আক্তার অনু, প্রশ্ন জিজ্ঞাসা করেন প্লিজ, মাইক্রোফোন অন করতে পারবেন, বলেন। অনু বলেন। জি স্যার। বলেন। মাইক্রোফোন বন্ধ আপনার। স্যার দুষ্কর্মের সহযোগী কি? হ্যাঁ স্যার, আপনার লাস্ট কথা, আপনার মাইক্রোফোন অটো মিউট হয়ে গেছিল। আচ্ছা বলেন, মানে প্রশ্ন জিজ্ঞাসা করেন। স্যার সহযোগী, দুষ্কর্মের সহযোগী কি যোগ্য সাক্ষী? যোগ্য সাক্ষী, কম্পিটেন্ট উইটনেস, বললাম তো। স্যার আমার প্রবলেম ছিল হচ্ছে 108 আর 107, এখন তো আপনার সময় নেই, যদি একটু রিপিট করা যেত। আচ্ছা, এটা রিপিট করা যাচ্ছে না আজকে, থ্যাংক ইউ। নূর হুসাইন বলেন। নূর হুসাইন, মিস্টার নূর হুসাইন। আচ্ছা মিস্টার আওলাদ, আওলাদ ভাই বলেন। আসসালামাইকুম স্যার। জি বলুন। দুষ্কর্মের সহযোগী সাক্ষী স্যার, আমি একটা উদাহরণ, এটা কি স্যার এই যে কোথাও কেউ নাটকের যে বদি যে সাক্ষী দিয়েছিল, হুম, মানে ওইটা তো রীতিমতো রাজসাক্ষী ছিল, হ্যাঁ। এই রাজ সাক্ষীকে কি দুষ্কর্মের সহযোগী সাক্ষী বলে? না না না, মানে রাজসাক্ষী তো একটা আলাদা ব্যাপার, হ্যাঁ। আচ্ছা। সেইটা বিষয় তো ফৌজদারি কার্যবিধিতে পরিষ্কার বিধান আছে কয়েকটা ধারায়, হ্যাঁ, 337 থেকে। আমরা মানে রাজসাক্ষী তো বটেই, কিন্তু সেটা বাদেও মানে জি। যদি দুষ্কর্মের সহযোগী তার নিজের দায় কিছুটা স্বীকার করে কিংবা নিজের দায়কে অস্বীকার করার জন্য অন্যের উপরে দায় বর্তায়, ফলে তার বক্তব্যটাকে মানে একটা কম্পিটেন্ট সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে আদালত, হ্যাঁ। এটা সেটা কি স্যার আবার বৈরী সাক্ষী হবে না তো স্যার আবার? না। না না, ওটা মানে বরিসাক্ষী তার হওয়া বাঞ্ছনীয় না, আচ্ছা, এটা এই নেসেসারি জিনিসটা না। বুঝবার জন্য। ওটা কম্পিটেন্ট থ্যাংক ইউ। হওয়ার জন্য এটা বাঞ্ছনীয় না। জি, মাকসুদুর রহমান শিহাব বলেন। মিস্টার মাকসুদুর রহমান শিহাব, জলদি বলেন। নট রেসপন্ডিং। আচ্ছা আমরা জি, হ্যাঁ আপনার মাইক্রোফোনের আওয়াজ। একজন, আমি একটা ইয়েতে দেখলাম স্যার, স্যার বলতেছি স্যার, শোনা যায় না স্যার? আচ্ছা মাকসুদুর রহমান হ্যালো। শিহাব, হ্যাঁ মিস্টার শিহাব, আপনার কোনো কথা কেটে কেটে আসছে পুরো কথাটা। আমরা আপাতত হ্যালো, আপনার প্রশ্নটা নিতে পারছি না, হ্যাঁ, আপনার প্রশ্নটা নিতে শোনা পারছি যায় না। স্যার? শোনা আমি যাচ্ছে না। স্যার আপনাকে শুনতেছি স্যার। মানে আপনি আমাকে শুনতে পাচ্ছেন বলে আমি আপনাকে শুনতে পাবো এর কোনো নিশ্চয়তা নাই তো। আচ্ছা আবার বলেন, প্রশ্ন বলেন। স্যার 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 প্রশ্ন হচ্ছে, স্যার এই যে কোন টাকা যদি স্যার সহযোগী আবারও একই প্রবলেম। সহযোগীর নাম বলে সে মারা যায়, তার সাক্ষীটাই হবে না। আচ্ছা আমি একটা আমি আবারও পরিষ্কার এমসিকিউ কথা শোনা যাচ্ছে না, মিস্টার দেখলাম মাকসুদুর রহমান, স্যার। মিস্টার এটা মাকসুদুর রহমান, মিস্টার মাকসুদুর রহমান, ও আচ্ছা আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। আপনি স্যার। মাইক্রোফোনটা বন্ধ করেন প্লিজ, বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন, মিউট আমি করেন, নিজেকে মিউট করেন প্লিজ। মিউটও করছেন না। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক যে মানে আমাদের একটু সময় কম, মানে ওনার প্রশ্নটা বারবার কেটে কেটে যাচ্ছে, নিশ্চয় আপনারা ওইভাবেই বুঝতে পারছেন যে কেটে কেটে আসছে, ওনার নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে মোস্ট প্রবাবলি। আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। মানে আজকের ক্লাস নিয়ে যা যা আলোচনা আছে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আমাকে মেসেঞ্জারে দিয়ে দিতে পারেন, অথবা কালকের ক্লাসেও মানে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আমরা কালকে ক্লাস নিব কিনা আদৌ নিশ্চিত না, আমি বরঞ্চ বই লেখার কাজটা একটু মনোযোগ দিয়ে আগামী দুটো দিন আমাকে সময় দেন, সোমবার মঙ্গলবার। আর বুধবারের দিকে আমরা ক্লাস নিই, বুধ এবং বৃহস্পতি বা বুধ শুক্র শনি এভাবে করে ক্লাস নিই, হ্যাঁ। তো আজকে আমরা একটু বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ স্যার থাকবেন। প্লিজ, ওই যে বাদিকে নিয়ে একটা কি একটা বিষয় বললেন, একটু আরেকবার বলেন না স্যার, ওই সময় আপনার মাইকটা মিউট হয়েছিল স্যার। আচ্ছা, ঘটনাচক্রে মিউট হয়েছিল, মানে আমি বললাম যে আমার অ্যাডভোকেট কলিগ এসছেন, তো উনি একটা তথ্য যুক্ত করে দিতে বললেন, বললেন যে শুধুমাত্র বাদীর সাক্ষীর ওপরে বা বাদীর বক্তব্যের ওপরেই একজন আসামির শাস্তি ঘোষণা হয়ে যেতে পারে, হ্যাঁ, এই কথাটা বললেন। অর্থাৎ বাদী এমন একজন ব্যক্তি যিনি প্রতিকার দাবি করছেন, তার বক্তব্য বা তার সাক্ষ্য সাবুদেই একজন কনভিক্টেড হয়ে যেতে পারেন। এত দূর পর্যন্ত মানে সাক্ষীর কম্পিটেন্সি নির্ভর করে বা
যায়, হ্যাঁ, বা তার মর্যাদা এতটুকু এত দূর পর্যন্ত যে অন্য কোনো সাক্ষীর অনুপস্থিতিতেও শুধুমাত্র বাদীর কথাতেই একজন আসামি কনভিক্টেড হইতে পারে। এই কথাটা যুক্ত করে দিতে বললেন আপনাদের, মানে আমাদের আইন কানুন একাডেমির ছাত্রদের উদ্দেশ্যে। ধন্যবাদ, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। স্যার, আবার স্যার। দেখা হবে, যাদের প্রয়োজন তারা ফোন দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।